আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকের অনলাইন ক্লাস থেকে আমি আসাদুজ্জামান, প্রভাষক রসায়ন বিজ্ঞান, বামনদিন শিবপুর স্টুডেন্ট কলেজ, গাংনী মেহেরপুর থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা পড়ব একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন বিজ্ঞান প্রথম পত্র বইয়ের প্রথম অধ্যায় ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। এর প্রাইমারি ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এই টপিকটি নিয়ে। প্রাইমারি ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নিয়ে কথা বলতে গিয়ে প্রথমে দুই একটি কথা আমি বলি, দু একটি শব্দের সঙ্গে আমরা পরিচিত হই, এগুলো আমরা পরবর্তীতে আরো বিস্তারিত পড়ব। যেমন রাসায়নিক বিশ্লেষণ বা রাসায়নিক পদ্ধতি, অর্থাৎ যে বিশ্লেষণ বা যে পদ্ধতিতে রাসায়নিক পদার্থের মধ্যে কি আছে, কতটুকু আছে, কি পরিমাণে আছে সেটা বের করা হয়, সেটাকে বলা হয় রাসায়নিক বিশ্লেষণ। এই রাসায়নিক বিশ্লেষণ আবার মূলত দুটি প্রধান শ্রেণীতে বিভক্ত। একটি হচ্ছে আঙ্গিক বিশ্লেষণ, তাহলে আমরা কি বলছি, যে রাসায়নিক বিশ্লেষণ এটাকে আমরা দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে আঙ্গিক বিশ্লেষণ, আমরা এটাকে ইংরেজিতে বলবো কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। অ্যানালাইসিস এটা দিয়ে মূলত আমরা রাসায়নিক পদার্থের মধ্যে কি আছে সেটার শনাক্তকরণ করা হয়। হ্যাঁ, শনাক্তকরণ করা হয়। আর রাসায়নিক বিশ্লেষণের আরেকটা শ্রেণী কি হলো মাত্রিক বিশ্লেষণ। মাত্রিক বিশ্লেষণ যেটাকে আমরা ইংরেজিতে বলবো কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। এই পদ্ধতিতে মেনলি আমরা রাসায়নিক পদার্থের মধ্যে কোন কোন পদার্থ কি পরিমাণে আছে সেটা নির্ণয় করা হয়, পরিমাণ নির্ণয়। আচ্ছা, এই মাত্রিক বিশ্লেষণকে আবার আমরা দুটি ভাগে ভাগ করি। একটা হচ্ছে এই মাত্রিক বিশ্লেষণকে আমরা আবার দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে ভর ভিত্তিক বিশ্লেষণ,
ভর ভিত্তিক বিশ্লেষণ, বা এটাকে ইংরেজিতে বলবো গ্রাভিমেট্রিক অ্যানালাইসিস। গ্রাভিমেট্রিক অ্যানালাইসিস। আর দ্বিতীয়টিকে বলবো আমরা আয়তনিক বিশ্লেষণ। ইংরেজিতে বলি আমরা ভলিউমেট্রিক অ্যানালাইসিস। ভলিউমেট্রিক অ্যানালাইসিস। আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। এই সকল বিভিন্ন পদ্ধতিতে আমরা রসায়ন ল্যাবরেটরিতে রাসায়নিক বিশ্লেষণ করে থাকি এবং পদার্থের মধ্যে কি কি আছে সেটা শনাক্তকরণ করি এবং সেগুলা কি পরিমাণে আছে সেগুলো আমরা বের করি। তো আজকের যে টপিকটি আমাদের প্রাইমারি ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটা পড়তে গিয়ে মূলত আমাদের এই শব্দটা আসবে আয়তনিক বিশ্লেষণ বা ভলিউমেট্রিক অ্যানালাইসিস। আয়তনিক বিশ্লেষণ বা ভলিউমেট্রিক অ্যানালাইসিস, এই শব্দটা একটু আসবে, এজন্য আমি এতগুলো কথা বললাম। এবার ছোট্ট একটা সংজ্ঞায় আসি, এটাও আমরা পরবর্তীতে বিস্তারিত পড়ব। আমি জাস্ট এখানে উল্লেখ না করলে হচ্ছে না, তাই তোমাদের বোঝার জন্য উল্লেখ করার চেষ্টা করছি। খেয়াল করো যে কোনো নির্দিষ্ট আয়তনের প্রদত্ত নমুনার সাথে অপর কোনো নির্দিষ্ট আয়নের বিকিরক দ্রবণের তুল্য পরিমাণে বিক্রিয়া সম্পন্ন করে ওই আগের ওই প্রদত্ত নমুনায় পরীক্ষণীয় উপাদানের মোল পরিমাণ গণনা করা হয় যে পদ্ধতিতে, সেটাকে বলি আমরা টাইট্রেশন। টাইট্রেশন। খেয়াল করে বন্ধুরা, শব্দটা পরবর্তীতে আমাদের বিস্তারিত আসবে এবং প্র্যাকটিক্যালও আমাদের এ নিয়ে অনেক কথাবার্তা হবে। টাইট্রেশন, ঠিক আছে? এই শব্দটার সঙ্গে আমরা পরিচিত হই। টাইট্রেশন, TITRATION, টাইট্রেশন। যেমন তোমার আমরা ল্যাবরেটরিতে অম্ল দিয়ে ক্ষারকে টাইট্রেশন করে থাকি, সেটাকে বলি আমরা অম্ল ক্ষার টাইট্রেশন। একটা জারক দিয়ে বিজারককে টাইট্রেশন করে থাকি, সেটাকে বলি আমরা রিডক্স টাইট্রেশন বা জারণ বিজারণ টাইট্রেশন ইত্যাদি। মানে একটা জানা ঘনমাত্রার বস্তু দিয়ে আমি একটা অজানা ঘনমাত্রার বস্তুর পরিমাণ বা ঘনমাত্রা নির্ণয় করি যে পদ্ধতিটা, সেই পদ্ধতির নাম হচ্ছে টাইট্রেশন। এ নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলাপ করব। তো যাই হোক, ওই যে বলছিলাম যে আয়তনিক বিশ্লেষণ, হ্যাঁ, আয়তনিক বিশ্লেষণ। তো এই ধরনের আয়তনিক বিশ্লেষণের টাইট্রেশন প্রক্রিয়ায় ব্যবহৃত দ্রবণের বস্তুসমূহকে আবার দুই শ্রেণীতে বিভক্ত করা হয়। সেটা কি? একটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, আর একটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। খেয়াল করো, অর্থাৎ এই যে আমরা বললাম যে আয়তনিক বিশ্লেষণ, বা ইংরেজিতে বলছি আমরা ভলিউমেট্রিক অ্যানালাইসিস, ভলিউমেট্রিক
মেট্রিক অ্যানালাইসিস, মানে আয়তন মেপে যে কাজ কারবার করা হয়, পদার্থের আয়তন মেপে, আয়তন এককে মানে আয়তন মেপে যে কাজ করা হয় তাকে বলা হয় এই ধরনের বিশ্লেষণ। আর ভর মেপেও আবার এক ধরনের বিশ্লেষণ করা হয়, যেটা আমরা বলেছি, যেটা আমাদের আজকে আলোচনার বিষয় না। যাই হোক, আয়তনিক বিশ্লেষণ, তো এই ধরনের আয়তনিক বিশ্লেষণকে আবার দুই শ্রেণীতে বিভক্ত করা হয়। হ্যাঁ, যেসব বস্তু দিয়ে দ্রবণ বানানো হয় সেই সব বস্তুকে আয়তনিক বিশ্লেষণে এই ধরনের টাইট্রেশন প্রক্রিয়ায় যেসব বস্তুসমূহ ব্যবহৃত হয় সেই সব বস্তুর দ্রবণকে আবার আমরা যেসব বস্তু দ্রবণ ব্যবহার করা হয় সেই সব বস্তুসমূহকে আবার আমরা দুইটা শ্রেণীতে ভাগ করি। খেয়াল করো বন্ধুরা, এই ধরনের আয়তনিক বিশ্লেষণের টাইট্রেশন প্রক্রিয়ায় আমরা যেসব দ্রবণ ব্যবহার করি সেই সব দ্রবণ যেসব বস্তু দিয়ে তৈরি করা হয় সেই সব বস্তু সমূহকে আমরা দুই শ্রেণীতে বিভক্ত করি। এক হচ্ছে কি, একটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, হ্যাঁ, আরেকটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এই দুই ধরনের বস্তুর কাকে বলে এবং দুই একটা উদাহরণ সহ নিয়ে আজকে আমাদের মূলত ক্লাস। তো বন্ধুরা, প্রথমে আসি আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি জিনিস বা কাকে বলে বা এদের উদাহরণ। খুব সুন্দরভাবে খেয়াল করো, যেসব কঠিন রাসায়নিক পদার্থকে, দেখো চারটা বিষয় বলবো আমি, চারটা বিষয়। নাম্বার ওয়ান, যে প্রকৃতি থেকে বিশুদ্ধ রূপে সংগ্রহ করা যায়। নাম্বার টু, এই বায়ুর সংস্পর্শে অপরিবর্তিত থাকে, অর্থাৎ কি, যে বায়ুর মধ্যে যে বিভিন্ন উপাদান যেমন অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, পানি বা জলীয় বাষ্প, হ্যাঁ, পানিটাকে যখন আমরা অবস্থাটা গ্যাসীয় থাকে সেটাকে বলি আমরা হলো জলীয় বাষ্প। আচ্ছা, তো এই ধরনের অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প ইত্যাদি দ্বারা আক্রান্ত হয় না বা এদের সাথে কোনো বিক্রিয়া করে না, ফলে বায়ুর সংস্পর্শে এরা অপরিবর্তিত থাকে। নাম্বার থ্রি, যাদেরকে রাসায়নিক নিক্তি বা রাসায়নিক ব্যালেন্স, যেটা আমাদের ল্যাবরেটরিতে থাকে, তোমরা ল্যাবরেটরিতে দেখতে পাবে, মানে বাটখারা, রাসায়নিক বাটখারা, যাদেরকে রাসায়নিক এই ব্যালেন্স বা নিক্তি দ্বারা সরাসরি ভর মেপে ব্যবহার করা যায়, অর্থাৎ এদের ওজন নেওয়ার সময় রাসায়নিক নিক্তি কোনো ক্ষয় করে না। হ্যাঁ, এবং লাস্ট 4 নম্বর পয়েন্ট, যাদের মাধ্যমে প্রস্তুত দ্রবণের, অর্থাৎ যেসব পদার্থের মাধ্যমে প্রস্তুত দ্রবণের ঘনমাত্রা বহুদিন পর্যন্ত অপরিবর্তিত থাকে তাদেরকে আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলি। হ্যাঁ, 4টা পয়েন্ট, যেসব কঠিন রাসায়নিক পদার্থ প্রকৃতিতে বিশুদ্ধ রূপে পাওয়া যায়, বায়ুর সংস্পর্শে কোনো বিক্রিয়া করে না, ফলে অপরিবর্তিত থাকে। নাম্বার থ্রি, যাদেরকে রাসায়নিক নিক্তি দিয়ে সহজেই মাপা যায় এবং রাসায়নিক নিক্তির কোনো ক্ষতি করে না, এবং যাদের দিয়ে
দ্রবণ প্রস্তুত করে রেখে দিলে সেই দ্রবণের নির্দিষ্ট ঘনমাত্রা দ্রবণ প্রস্তুত করে রেখে দিলে সেই নির্দিষ্ট ঘনমাত্রা বহুদিন ধরে অপরিবর্তিত থাকে। সেই সব পদার্থকে আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলি। যেমন কয়েকটা উদাহরণ শিখি আমরা, এগুলা পরীক্ষায় খুব আসে, তোমরা ভালো করে মনে রাখার চেষ্টা করবে। যেমন ধরো 1 নম্বর, অনাদ্র, আর্দ্র হলে কিন্তু হবে না, অনাদ্র সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট এটা একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং এটা আমরা জানি এটা একটা ক্ষার। আচ্ছা, নাম্বার 2, কেলাসিত অক্সালিক অ্যাসিড। কেলাসিত অক্সালিক অ্যাসিড এর সংকেতটা কেমন হবে? H2C2O4 ইন্টু 2 অণু পানি, যেহেতু এর সঙ্গে কেলাস পানি থাকবে এজন্য বলা হচ্ছে কেলাসিত। কেলাসিত অক্সালিক অ্যাসিড H2C2O4 ইন্টু 2 অণু পানি, তাহলে এটা একটা অ্যাসিড। দেখো আমরা একটা ক্ষারের উদাহরণ দিয়েছি, একটা অ্যাসিড উদাহরণ দিলাম। আচ্ছা, আরো আছে, যেমন 3 নম্বর, পটাশিয়াম ডাইক্রোমেট। দেখো পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট সংকেত K2Cr2O7, K2Cr2O7। হ্যাঁ, দেখো এটা কিন্তু একটা জারক, মানে জারণ বিজারণ ট্র্যাডিশনে আমরা এটা ব্যবহার করি। দেখো আগের দুইটা একটা ক্ষার একটা অ্যাসিড উদাহরণ দিয়েছি, যেটা আমরা বললাম আমি এর আগে যে মোটামুটি 2 ধরনের ট্র্যাডিশন করি আমরা, অম্লক্ষার ট্র্যাডিশন আর একটা হচ্ছে জারণ বিজারণ ট্র্যাডিশন। তো অম্লক্ষার ট্র্যাডিশনে এই অম্ল এবং ক্ষার লাগে, তো আমরা দুইটা আমরা একটা অ্যাসিড বা অম্ল এবং একটা ক্ষারের উদাহরণ দিয়েছি। জারণ বিজারণ ট্র্যাডিশনে একটা জারক লাগে, একটা বিজারক লাগে। আমরা একটা জারকের উদাহরণ দিলাম পটাশিয়াম ডাইক্রোমেট, আরেকটা বিজারক উদাহরণ দেবো, সেটা কি? কেলাসিত সোডিয়াম অক্সালেট। নাম্বার 4, কেলাসিত সোডিয়াম অক্সালেট এর সংকেতটা কি হবে? Na2C2O4 Na2C2O4 ইন্টু 2 অণু পানি, Na2C2O4 ইন্টু 2 অণু পানি, এটা একটা বিজারক। দেখো 2 ধরনের ট্র্যাডিশনে আমরা অম্লক্ষার ট্র্যাডিশন, এই দুইটা আমরা অম্লক্ষার ট্র্যাডিশনে ব্যবহার করি, আর এই দুইটা আমরা জারণ বিজারণ ট্র্যাডিশনে ব্যবহার করি, ইত্যাদি। হ্যাঁ, আরো অনেক আছে ইত্যাদি। এগুলো হলো মোটামুটি তোমার ইম্পর্টেন্ট প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আচ্ছা, এই ধরনের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ব্যবহারটা কি একটু জেনে রাখি আমরা, যে আয়তনিক বিশ্লেষণে প্রমাণ দ্রবণ, এগুলো আমরা পরে পড়বো। প্রমাণ দ্রবণ তাকেই বলা হয় যার ঘনমাত্রা আমরা জানি, জানা ঘনমাত্রা দ্রবণকে বলা হয় প্রমাণ দ্রবণ। তো এই প্রমাণ দ্রবণ যেমন যদি আমরা বলি যে 0.1 m, 0.1 m, হ্যাঁ, তোমার কোনো যে কোনো একটা দ্রবণ আর কি, সেটা এখন HCl হোক, H2SO হোক, যাই হোক, তাহলে দেখো এর ঘনমাত্রা কিন্তু আমার জানা কত, 0.1। এজন্য এই ধরনের দ্রবণকে বলে আমরা প্রমাণ দ্রবণ। তো আয়তনিক বিশ্লেষণে এই ধরনের প্রমাণ দ্রবণ যেমন ধরো যে 0.1, 0.2, 0.5 ইত্যাদি ইত্যাদি হতে পারে। হ্যাঁ,
তো আমরা উদাহরণ হিসাবে 0.1 বলছি। তো 0.1 m, যেমন 0.1 m দ্রবণ প্রস্তুত করতে এই ধরনের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ব্যবহৃত হয়। এবার আসি আমরা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। ঠিক একই ধরনের, জাস্ট প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের একটু উল্টা ধরনের, ঠিক আছে। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের সংজ্ঞাটা আসবে ঠিক উল্টা। ওই 4টা পয়েন্ট, সেইগুলা যেখানে ওটা হবে এখানে সেটা হবে না, ওখানে যেটা হবে না সেটা এখানে হবে। আচ্ছা, সহজে সংক্ষিপ্ত এবং আধুনিকভাবে আমরা সংজ্ঞাটা এইভাবে দিতে পারি যে যে সকল পদার্থের মধ্যে, এই যে আমরা শিখলাম যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের 4টি বৈশিষ্ট্য, এই 4টি বৈশিষ্ট্য যেমন নাম্বার 1 কি বললাম আমরা, যে বিশুদ্ধ অবস্থায় আমরা সংগ্রহ করতে পারি। নাম্বার 2 কি বললাম আমরা, বায়ুর সংস্পর্শে অপরিবর্তিত থাকে। নাম্বার 3 কি বললাম আমরা, ওজন নেওয়ার সময় রাসায়নিক নিক্তির কোনো ক্ষতি করে না বা ক্ষয় করে না। এবং 4 নম্বরে কি বলেছি আমরা, যে প্রস্তুতকৃত দ্রবণ দীর্ঘদিন যাবৎ ওই একই ঘনমাত্রায় অপরিবর্তিত থাকে। তাহলে এই 4টি বৈশিষ্ট্যের কোনো একটি, হ্যাঁ, যে কোনো একটি, এই 4টি বৈশিষ্ট্যের যে কোনো একটি বা একাধিক বৈশিষ্ট্য যদি কোনো পদার্থের মধ্যে না থাকে বা বিশেষত যারা অবিশুদ্ধ এবং ক্ষয়কারক হয়, সেই সব পদার্থকে আমরা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলি। ব্যাপারটা আমি আবার সংক্ষেপে বলি যে ওই 4টা বৈশিষ্ট্যের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের যে 4টা বৈশিষ্ট্য আমরা বললাম, সেই 4টা বৈশিষ্ট্যের যে কোনো একটা বৈশিষ্ট্য অথবা একাধিক বৈশিষ্ট্য যে পদার্থের মধ্যে থাকবে না সেটাকে আমরা বলি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর বিশেষ করে যেসব পদার্থ অবিশুদ্ধ অবস্থায়, মানে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না, অর্থাৎ অবিশুদ্ধ থাকে, এবং যাদেরকে মাপতে গেলে রাসায়নিক নিক্তির ক্ষতি করে বা ক্ষয়কারক হিসাবে কাজ করে, সেসব পদার্থকে আমরা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলবো। যেমন উদাহরণ নাম্বার 1 দেখো, প্রথমে বলি আমরা কস্টিক সোডা। NaOH, যেটা একটা ক্ষার। হ্যাঁ, সালফিউরিক অ্যাসিড, দেখো সালফিউরিক অ্যাসিড, যেটা একটা অ্যাসিড বা অম্ল। বুঝতে পারছি আমরা এখানে অ্যাসিড। ঠিক একইভাবে আরেকটু উদাহরণ দিতে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড, না HCl, ঠিক আছে। 4 নম্বর দেখো যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সংকেতটা কি হবে, KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটা একটা জারক পদার্থ, জারক। নাম্বার 5 কি বলি আমরা, সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম থায়োসালফেট, সংকেতটা কি হবে, Na2S2O3, Na2S2O3 ইন্টু 5 অণু পানি, Na2
H2O3 ইন্টু 5 অণু পানি, যেটা নাকি বিজারক পদার্থ। এটা একটা বিজারক পদার্থ। দেখো আগের মতোই আমরা মেনলি 4টি উদাহরণ দিয়েছি, এখানে একটা এই জিনিসটা আমরা বেশি দিয়েছি আর কি। যাই হোক, একটা অ্যাসিড বেশি দিয়েছি। দেখো এই 3টা ব্যবহৃত হয় অম্ল ক্ষার ট্রাডিশনে, আর এই 2টা ব্যবহৃত হয় জারণ বিজারণ ট্রাডিশনে। এবার আসি আমরা যে এর ব্যবহার কোথায়। ঠিক প্রাইমারি স্ট্যান্ডার্ডের মতোই আয়তনিক বিশ্লেষণে এর ব্যবহার। আয়তনিক বিশ্লেষণে যে কোনো প্রয়োজনীয় দ্রবণ বা প্রস্তুতিতে এই ধরনের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ ব্যবহার করা হয়। খেয়াল করো পার্থক্যটা কোথায়। পার্থক্য হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আমরা তৈরি করি একটা নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ প্রস্তুতিতে, অর্থাৎ প্রমাণ দ্রবণ প্রস্তুতিতে। আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ ব্যবহার করি আমরা যে কোনো ধরনের দ্রবণ প্রস্তুতিতে, সেটা আমরা মানে ইচ্ছা মতো। এবং দুই ক্ষেত্রে আমরা আমাদের পদ্ধতিটা কি, আমরা কি বলেছি যে আমরা আয়তনিক, আমরা কিন্তু এইগুলা আমাদের লাগে কিংবা প্রয়োজন হয় হচ্ছে কোন ধরনের রাসায়নিক বিশ্লেষণে, আয়তনিক বিশ্লেষণে বা ভলিওমেট্রিক অ্যানালাইসিস করতে গিয়ে। আচ্ছা, মোটামুটি তাহলে আমরা জানতে পারলাম যে প্রাইমারি ও সেকেন্ডারি স্টেট পদার্থ কি জিনিস, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য কি ইম্পর্টেন্ট এবং প্র্যাকটিক্যালের জন্য খুবই ইম্পর্টেন্ট। ল্যাবরেটরিতে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এগুলা, এবং আমাদেরকে অবশ্যই জানতে হবে এবং এগুলো নিয়ে কাজ করতে হবে। এসব দ্রবণ বানাতে হবে এবং এসব দ্রবণ ব্যবহার করতে হবে টাইট্রেশনে। আচ্ছা, অ্যাট লাস্ট হ্যাঁ একটু উল্লেখ করে রাখি এখানে যে কঠিন সেকেন্ডারি পদার্থের ওজন নিতে আমরা রাব ব্যালেন্স ব্যবহৃত হয়। আচ্ছা, ব্যালেন্স বা রাসায়নিক নিক্তি আবার কয়েক ধরনের, এই নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব আমাদের এই অধ্যায়ে। তো রাব ব্যালেন্স মানে যেটাই মানে ইচ্ছা মতো খুব সহজে মাপা যায়, অত সূক্ষ্ম ওজন নিতে পারি না আমরা। হ্যাঁ, মোটামুটি কাছাকাছি একটা ওজন নিতে পারে, তাকে বলা হয় রাব ব্যালেন্স। তো এই কঠিন সেকেন্ডারি, খেয়াল করো যে যদি সেকেন্ডারি পদার্থটা কঠিন হয় তাহলে সেই কঠিন সেকেন্ডারি পদার্থের ওজন নিতে গিয়ে আমরা রাব ব্যালেন্স ব্যবহার করি। হ্যাঁ, রাব ব্যালেন্স ব্যবহার করি। এবং যদি তরল সেকেন্ডারি পদার্থ, যদি সেই সেকেন্ডারি পদার্থটা তরল হয়, হ্যাঁ, যেমন ধরো তোমার কনসেন্ট্রেট HCl মানে গাঢ়, হ্যাঁ গাঢ় HCl, গাঢ় H2SO4 ইত্যাদি। হ্যাঁ, গাঢ় সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড ইত্যাদি। এই ধরনের পদার্থকে বা এই ধরনের অ্যাসিডকে রাসায়নিক নিক্তিতে ওজন করা যায় না, বিধায় এদেরকে, কারণ যেটা এটা তরল, এদেরকে রাসায়নিক নিক্তিতে ওজন করতে পারি না আমরা। তখন মেজারিং সিলিন্ডার বা পরিমাপক সিলিন্ডার, এ নিয়েও আমরা পরবর্তী এই অধ্যায়ে পড়ালেখা করব যে মেজারিং সিলিন্ডারে হ্যাঁ আয়তন এককে, যেমন লিটার, মিলিলিটার, হ্যাঁ ইত্যাদি, এই ধরনের আয়তন এককে পরিমাপ করি আমরা। ঠিক আছে, আমরা তাহলে এখান থেকে 2টা পয়েন্ট জানলাম। যদি সেকেন্ডারি স্টেট পদার্থ কঠিন হয় তাহলে সেটাকে আমরা রাব ব্যালেন্সে মাপবো, সূক্ষ্ম ব্যালেন্সে না গেলেও হবে, রাব ব্যালেন্স। আর যদি তরল হয় এরকম গাঢ় HCl বা গাঢ় H2SO4, এই ধরনের পদার্থকে আমরা এরকম ব্যালেন্সে মাপতে পারি না। হ্যাঁ, নিক্তি বা ব্যালেন্সে মাপতে পারি না। তখন সেটাকে আমরা মাপবো কিসে, মেজারিং সিলিন্ডার। হ্যাঁ, মেজারিং সিলিন্ডার, এক ধরনের সিলিন্ডার জাতীয় চোঙ জাতীয় কাজদ্রব্য ল্যাবরেটরিতে থাকে আমাদের, তাতে দাগ কাটা থাকে কত ml, আমরা সেটা দিয়ে আমরা বিভিন্ন তরল পদার্থ মাপতে পারি। মানে সোজা কথা
বিভিন্ন তলপথ মাপার জন্য যে যে জিনিসটা আমরা ব্যবহার করি ল্যাবরেটরিতে সেটাকে বলা হয় মেজারিং সিলিন্ডার বা মাপক সিলিন্ডার। আচ্ছা, তো বন্ধুরা মোটামুটি প্রাইমারি ও সেকেন্ডারি স্টেজের পদার্থ নিয়ে এটুকুই কথাবার্তা। বিভিন্ন বই পুস্তকে খুব সুন্দরভাবে লেখা আছে, তোমরা সুন্দরভাবে পড়বে, মনে রাখবে। তোমাদের থিওরি এবং ব্যবহারিক দুই শ্রেণীতেই তোমাদের এই এই ব্যাপারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শিখবে। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে তোমরা সবাই ভালো থাকো, ঘরে থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনায় আজকের অনলাইন ক্লাস থেকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।